এখন ঘড়ির কাঁটায় ওই 8টার মতো বাজবে। এই মুহূর্তে বাসি বিছানাটি তুলতে এলাম। অনেকক্ষণই হলো সোনামার পাপা মাঠ চলে গিয়েছে। একটু বিশেষ কাজের মধ্যেই ব্যস্ততার মধ্যে ছিলাম, তো সেই কারণে আর বাসি বিছানাটা তোলা হচ্ছিল না। তো এই মুহূর্তেই বাসি বিছানাটি তুলতে এলাম। এই বাসি বিছানাটা যদি পড়ে থাকে না, মোটেও ভালো লাগে না। তো চলুন, কটা মতো কাচাকুচি রয়েছে গুলি কলপাড়েতে নিয়ে চলে যায়। আজকে অনেকগুলোই বেশ কাচাকুচি রয়েছে, কারণ ঠাকুমার বেড কাভার, ঠাকুমার বালিশের ওয়ার্ড, A to Z সব কাচবো। আর আমার মশারিটাও আজকে একটু কাচাকুচি করব। সব মিলিয়ে প্রায় 1 বালতি মতো কাচাকুচি হয়ে যাবে। সোনামায়ের যে কটা জিনিস রয়েছে ওগুলি প্রথমে মাখিয়ে নিই, তারপরে আমাদের জিনিসগুলি মাখাবো। আপনারা হয়তো প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাবেন, কোনো জিনিস যদি সোনামায়ের সাথে আমাদের জিনিসগুলি কাচাকুচি করে থাকি, তাহলে আমি প্রথমে সোনামায়ের জিনিসগুলোই আগে মাখিয়ে নিই, তারপরে আমাদের সব জিনিসগুলো মাখিয়ে নিই। সোনামায়ের আজকে খুব বিশেষ কিছু জামা কাপড় থাকেনি। ওই 2 থেকে 3টে মতো প্যান্ট ছিল, আর 2টো মতো জামা ছিল, আর একটা মতো বেনার ছিল। আজকে আমার রয়েছে ওই বাসি কাপড়গুলি রয়েছে, আর বাসি নাইটিটি রয়েছে, ওইটি ভালো করে ভিজিয়ে নিচ্ছি। শাড়িটা একটু নোংরা হয়েছিল, তো সেই কারণে একটু ভালো করে ভিজিয়ে নিলাম, জানেন তো। পরে ঠাকুমার বেড কাভারটা মাখিয়ে নেবো। ঠাকুমার বেড কাভারটাও দেখছি একটু ভালো মতনই নোংরা হয়েছে, তো সেই কারণে দাঁড়ান আর 2টি মতো সাবান গুঁড়ি দিই। ওই সাবান গুঁড়ির জলটি তো হবে না। আর আজকে দেখছি আবার সাবান গুঁড়ি বাড়ন্তও রয়েছে, খুব একটা বেশি পরিমাণে নেই, অল্প মতো রাখতে হবে। কারণ মাসিমণি বলল ওই পুচকুসোনার জন্য কতগুলি কাচাকুচি করবে, কারণ 2 দিন বাদেই পুচকুসোনার 21, তো সেদিন 21 কামানোর আগে সব কটা জামা কাপড় পরিষ্কার করে রেখে দেবে, তাহলে আর সব কটা সেই দিনকেই ধুতে হবে না, একে একে সব কটা ধুবে। দেখুন সোনামার পাপা মাঠের প্যান্টের কি অবস্থা নাই করেছে, তো সেই কারণে এটাতে আর বেশি সার্ফ করে দিব না। এটাতে ওই যত কুটি রয়েছে ওইটাই থাক, আর একটু পরিমাণে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। জামা কাপড়গুলি একবার ভালো করে পরিষ্কার করব, তারপরে অল্প সার্ফ করে দিয়ে আর একবার ভালো করে পরিষ্কার করে নেব। না হলে ওই কাদা জলটি বেরোলে সার্ফ করে দেওয়াটাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ওগুলো ওইদিকে ভিজিয়ে রেখে দিলাম। আর আজকে বোতলগুলিও গরম জলে ভিজোতে দিয়েছিলাম। তো সোনামায়ের বোতলটি দিইনি, সোনামায়ের বোতলটা এই মাত্রই আনলাম। তো আমাদের যে 2টো বোতলে জলটা খাই, ওই 2টো বোতলে বিশেষ করে দিয়েছিলাম, কারণ এই কদিন বাড়িতে থাকিনি, তো সোনামায়ের পাপা তো অত পরিষ্কার করে না। আমি বাড়িতে থাকলে 1-2 দিন ছাড়াই ওই ব্রাশটি করে পরিষ্কার করে থাকি, তো সেই কারণে এতটা পরিমাণে নোংরা জবে না। তো এই মিনিমাম 7-8 দিন মতো হয়ে গেল, খুব একটা পরিষ্কার করা হয়নি, তো সেই কারণে অনেকটা পরিমাণে নোংরা জমে গিয়েছে। আজকে ঠাকুমার কাপড়গুলিও গরম জলে মাখা হয়েছে, তো সেই কারণে বিশেষ করে গরম জল করা হয়েছিল। তো ভাবলাম যে একেবারে যখন গরম জল করা হয়েছে, তাহলে ওই 2টো বোতলে অল্প পরিমাণে গরম জলে আর ঠান্ডা জলে মিক্স করে, আর অল্প করে সার্ফের গুঁড়ি দিয়েছি। আর ওই যে লাল কালারের যে বোতলটি রয়েছে না, ওইটি তো আবার অল্প পরিমাণে কাগজ ছেঁড়াগুলিও দিয়েছি, কারণ আমার শাশুড়ি মা বলে থাকে যে ওই খবরের কাগজ ছেঁড়াগুলি দিলে নাকি বোতলগুলি বেশ ভালো মতনই পরিষ্কার হয়। দাঁড়ান, এই বোতলটা এইরকমভাবে মানে অনেকক্ষণ থেকে ওই ব্রাশটাই করে পরিষ্কার করছি, এত সুন্দর পরিষ্কার হয়েছে, ভাবতে পারিনি যে এতটা পরিষ্কার হবে। কিন্তু তোলাতে একটু নোংরা মতো রয়েছে, ওইটা মোটেও ছাড়ানো যাচ্ছিল না, তো সেই কারণে আর ওইটা চেষ্টা করলাম না। আর এই যে লাল কালারের বোতলের যে ঢাকনাটি রয়েছে, ওইটি ভালো মতো পরিষ্কার হয়ে গিয়েছে। কারণ এরপরে যেখানটিতে ঢাকনাটি লাগানো থাকে ওইখানটিতেও বেশ দেখছি ভালো মতনই ময়লা পড়েছে, তো ওইটিও একটু ভালো করে পরিষ্কার করিনি। তো ভাবলাম এক্ষুনি এই বোতলটা পরিষ্কার করে নেব, তো দেখলাম যে না, এইটার ময়লাগুলো যাচ্ছিল না, কারণ এইটা একটু বেশি পরিমাণেই ময়লা হয়েছিল, কেন তো কে জানে। তো সেই কারণে এটা একটু রেখে দিলাম। এখনও জলটা গরম রয়েছে, হালকা কুসুম গরম মতো, তো থাক, এই কাপড়গুলো পরিষ্কার করে তারপরে না হয় ওটা পরিষ্কার করে নেব। দাঁড়ান, ততক্ষণকে না এগুলি জল ঝরিয়ে দিই। আজকে খুব একটা রোদ্দুর দেয়নি, তবে ওই রোদের যে তাপটি রয়েছে, আবহাওয়া রয়েছে, ওইটিতে এই জলটি ঝরে যাবে, আর ওই সার্ফের গুঁড়ির যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটিও চলে যাবে। এখন মিনিমাম ওই 9টা মতো বাজবে। এই মুহূর্তে আমার কাচাকুচি সবই কমপ্লিট হয়ে গিয়েছে। ভাবছিলাম যে 1 বালতি মতো হবে কাচাকুচি করে, তো দেখছি আবার 2 বালতি মতো হয়ে গিয়েছে। আর ওই যে বললাম না, ঠাকুমার কাপড়গুলো একটু গরম জলে কাচাকুচি করলাম, কারণ মিনিমাম এই 8-9 দিন কাচাকুচি করা হয়নি। আমি তো বাড়িতে থাকিনি, তাহলে মা কোন দিকেই বা করবে বলুন, তো সেই কারণে মা পরিষ্কার করতে পারেনি। তো আজকে একটু গরম জল দিয়ে কাচাকুচি করলাম। তো একটু উজ্জ্বলাটা না একটু বেশি পরিমাণেই দেওয়া হয়ে গিয়েছে, কারণ এবারে উজ্জ্বলাটা মা নতুন নিয়েছে, আমি তো জানি না যে কতটা পরিমাণে দেব। এর আগে যে উজ্জ্বলাটা ছিল ওইটা না খুব একটা কালার থাকেনি, কিন্তু এইবারের উজ্জ্বলাটা দেখছি অনেকটাই কালার রয়েছে, তো সেই কারণে একটু বেশি পরিমাণে উজ্জ্বলাটা হয়ে গিয়েছে। তো কি আর করব, ভুল যখন হয়ে গিয়েছে আর তো কিছু করার নেই। আর এইদিকে সোনামায়ের পাপার একটা মাস্ক ছিল ছোটো মতো, তো ওই মাস্কটিও মিলে দিলাম, আর সোনামায়ের জামাগুলিও মিলে দিলাম। আর ঠাকুমার বললাম না
না বালিশের ওয়ার্ডগুলিও কেচেছিলাম, তো ওগুলিও দিয়ে দিলাম, বাসটিতেই দিয়ে দিলাম, কারণ ওগুলি পাতলা পাতলা সহজেই শুকিয়ে যাবে। বাদ বাকি 1 বালতি মতো যেগুলি ছিল ওগুলি না ছাদে মেলে দিয়ে চলে এসেছি। ওগুলি অনেক বড় বড় ছিল, তো কাচাকুচি করে এসে সোনামাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো মা দেখলাম যে ভাত চাপাচ্ছিল, আর আজকে যেহেতু শনিবার, আজকে হাঁড়ি পরিষ্কার করে ভাত চাপাতে হবে, তো সেই কারণে আমি যেহেতু কাপড় আজাড়েছি জলটা এনে দিলাম মাকে। মা আবার দেখছি কিছু মতো আলু ভাজাও বানিয়েছে, তো বলল ঠাকুমা যে অর্পিতা তুই না হয় গ্যাসে আলু কটা ভেজে নে। তোর মা যখন এইদিকে ভাতটা চাপিয়েছে তো ভাবলাম ঠিক আছে দাও, গ্যাসেই না হয় ভেজে নিচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তো এখন মিনিমাম ওই 9:30 পৌনে 10টা মতো বেজে গিয়েছে। এরপরে মাসিমণি আরে সকলেই স্নান করবে, এরপরে তো মুড়ি খাবে, তো সেই কারণে আলু ভাজাগুলি গ্যাসেই চাপিয়ে দিলাম। তো অল্প পরিমাণে তেল, জিরে, লঙ্কা ফোড়ন, অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই যে ঢাকা দিয়েছি। তো দাঁড়ান, এরপরে আরেকবার তুলে দেখি যে ভালো করে ভাজা হয়েছে কিনা। তলাতে একটু একটু লেগে যাচ্ছিল, তো ওই হলুদটা দেওয়ার কারণে অনেকে বলে যে তলাতে লেগে যায়, আর হলুদটি না দিলেও যদি ওই ভাজার আগে দেওয়া হয় না হালকা গন্ধ ছাড়ে, তো সেই কারণে আমি তেলের মধ্যেই হলুদটা দিয়ে দিই। 2 থেকে 3 বার মতো ঢাকা চাপা দিয়ে ভাজাভুজি করেছি। এই যে এটাই হলো শেষবার, আর ঢাকা চাপা দেবো না, অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে যেন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ওই রকমভাবে ভেজে পরেই আলু ভাজাটা নামিয়ে নেব। এরপরে আর বেশি দেরি করব না, কারণ এখনও আজকে একটা বাড়তি কাজ রয়েছে। আজকে ভাবছি রান্নাঘরটি আজকে পুরোটাই একদম ডিপ ক্লিনিং করব, তো জল দিয়ে পরিষ্কার করব। ওই যে দিদির স্বাদের পর থেকে তো আর তো ধোয়া হয়নি, তখন থেকে তো কাজের কোনো শেষই নেই। আজকে যেহেতু মা রান্নাটা করছে, তো সেই কারণে ভাবলাম আজকেই না হয় ধুয়ে নিই। এই যে আলু ভাজাগুলি নামিয়ে নিয়েছি, এই টেপের ঢাকা দিয়েই চলে যাব ঘরটি ধুতে। এই যে প্রথমেই আমার ঘরটি ধুয়ে নিচ্ছি, কারণ আমার ঘরটি ধুয়ে বের করলে না ওই সামনের দিকের যে অংশটি রয়েছে ওইটিও ধুয়ে নিতে পাবো, তো সেই কারণে আমার ঘরটির থেকেই শুরু করলাম। আর রুমটির মধ্যে নিচে যাবতীয় যা কিছু নামানো ছিল কিছু কিছু বাইরে বার করে দিয়েছি, ওই যেমন স্ট্যান্ড ফ্যানটি, সোনামায়ের ওই বাথটবটি, ওগুলি বাইরে বার করে দিয়েছি। আর ওই ফ্যান আরে ছিল ওগুলি ওই খাটটিতেই চাপিয়ে রেখে দিয়েছি। আর আমি মুড়ি খাবার খেয়ে পরেই এসেছি, কারণ মুড়ি না খেলে না অনেকটাই দেরি হয়ে যাবে, তখন এই কাজটি ছেড়ে যেতেও ইচ্ছা করবে না, আবার খিদেও পাবে, তো সেই কারণে একেবারে খেয়ে এসে পরেই কাজে লেগেছি। তো একবার রুমটি ধুই বটে, তবে ওই শোকেসের যে তলাটি রয়েছে ওইটি ভালোভাবে ধোয়া হয় না, তো সেই কারণে ভাবলাম আজকে যখন হাতে টাইম রয়েছে, আজকে অনেকটাই ফাঁকা টাইম রয়েছে, কারণ মাও যেহেতু রান্না করছে, আর সোনামাকে ওর দিদিভাই নিয়ে চলে গিয়েছে। ওর দিদিভাই আসতে আমার বেশ সুবিধা হয়েছে, সোনামাকে অতটা সামলাতে হয়নি, দিদিভাই অর্ধেক টাইম ওকে সামলে নিচ্ছে। তো যাই হোক, সেই কারণে আমি বিশেষ করে ঘরটা ধুচ্ছি। তো এই কিছুক্ষণ আগে ফোন করেছিল, বললো স্নান করানো হয়ে গিয়েছে, তবে যদি ঘুম পায় তাহলে দিয়ে চলে আসবো। তা বললাম ঠিক আছে। তো এই মুহূর্তে জানেন মিনিমাম ওই আধ ঘন্টা পর আবার এই ঘরটি ধুতে আরম্ভ করলাম, কারণ ওই কিছুটা মতো ধোয়া হয়েছিল, তারপরে সোনামা চলে এসেছিলো, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার এই মুহূর্তে এলাম। এখন মিনিমাম ওই 11:30 12টা মতো বেজে গিয়েছে। তো ঠাকুমার রুমটা থেকে বার করেই তারপরে সোনামাকে ঘুমটা পাড়াতে গিয়েছিলাম। তারপরে এই যে সামনের অংশটি ছিল, তো আজকে সব কিছু একদম বাইরে বার করে পরে ঘরটি ভালো করে ধুলাম। কি পরিমাণেই না নোংরাটা বেরোচ্ছে দেখুন। আর সোনামার বাবা কিন্তু বাড়িতে নেই, সেই কারণে আমি পুরো ঘরটি ধুলাম। ও যদি বাড়িতে থাকতো তাহলে কিন্তু আবার ঝগড়াঝাটি হয়ে যেত, তর্ক বিতর্ক, কারণ এই একটা ভুলই আমি বারবার করি। কারণ এই যদি কল টিপে টিপে যদি জল নিয়ে নিয়ে এই পুরো ঘরটি ধুই না, আমার কোমরে আর পায়ে ব্যথাটা আরও বেশি পরিমাণে বেড়ে যায়। আর এই সব কিছু আমি সহ্য করতে পারি না। এই এতটা পরিমাণে নোংরা হয়েছিল, আপনারা তো ভালো করেই দেখলেন। ওই যে বোতল পরিষ্কার করা জল কিছুটা পরিমাণে ছিল, ওই জলটাই একটু দিয়ে দিলাম ওই নিচের সিঁড়িটিতে, বেশ ভালো মতো কিন্তু পরিষ্কার হয়ে গেল। একটু সার্ফের গুঁড়িও ছিল, তো দেখুন কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে। আমার তো কিন্তু বেশ ভালো লাগছে, বকাবকি করে তো করবে। তো যাই হোক, আগে দাঁড়ান এই কটা জিনিস তুলে নিয়ে যায়, কারণ মেঘরা যা করেছে এক্ষুনি মনে হচ্ছে জল চলে আসবে। এগুলি তুলে যেয়ে পরে স্নান করতে যাব। ওইদিকে তো ঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর সোনামাও যখন ঘুমাচ্ছে আমি ভাবলাম এই কটা তুলে নিই, তারপরে না হয় স্নান করতে যাব। তো ওই যে বললাম না পরশু দিনকে এই পুচকু সোনার 21-এ, তো সেই কারণে এই কারণে মাসিমুনি আজকে অনেকগুলোই কাচাকুচি করেছে। এগুলি তো আর মাসিমুনি ছোবে না, কারণ এগুলি যদি মাসিমুনি আবার ছয় তাহলে এগুলো আবার ধুতে হবে। তো সেই কারণে আমাকে বললো অর্পিতা যতগুলো শুকিয়েছে পুচকু সোনার জামা কাপড় কাঁথা কানি সব কিছুই তুলে নিয়ে চলে আসবে। তো এই যে পাতলা পাতলা যে কাপড়গুলি রয়েছে ওগুলি কিন্তু ভালো মতোই শুকিয়ে গিয়েছে, তো সকাল থেকে সেই রকম রোদ্দুর দেয়নি, তো সেই কারণে মাসিমুনি নিচেই মিলে দিয়েছিল। আর ছাদটা তো ধোয়া
ধোয়াই রয়েছে, কারণ বৃষ্টি হয়েছে ভালো মতন এই কিছুদিন ধরেই হচ্ছে, তো ছাদটা ভালো মতোই ধোয়া রয়েছে, তো সেই কারণে বিশেষ করেই নিচেই মিলে দিয়েছে। আর এইদিকে দেখুন ছোট ছোট জামা আর ছোট ছোট প্যান্টগুলি ওই দিদি ভাইয়ের একটি ওড়না পেতে পড়ে তার উপরে দিয়েছে। ওইদিকে যাবতীয় যা যা ছিল সব কিছুই কুড়িয়ে নিয়ে চলে এসেছি। আর দুটো মতো ছোট ব্যাগ ছিল, তো মাসিমণিকে শুধালাম যে মাসিমণি এই ব্যাগগুলিও কুড়িয়ে নেবো। মাসিমণি বললো ওই বড় ব্যাগটিতে সব কটা জিনিসই একদম ভালো করে কুড়িয়ে রেখে দাও, ওই 21-এর পরের দিনকে তারপরে না হয় নেব। এই ছোট ছোট প্যান্টগুলি দেখে না বেশ হাসি লাগছিল জানেন তো, কারণ সোনা মায়েরও এরকম ছোট প্যান্ট আছে আর ওগুলি দেখতে বেশ ভালো লাগে, কিন্তু কি সুন্দর লাগছে দেখুন ছোট্ট ছোট্ট প্যান্টগুলি বেশ। আর এই প্যান্ট আর জামাগুলি দেখে তো সোনা মায়ের ছোটোবেলার কথাগুলি মনে পড়ে যাচ্ছিল, কি সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো এগুলো ধরেই আগড়ে থাকি জানেন তো, বেশ ভালো লাগছিল। কিন্তু এইরকম ছোট্ট ছোট জিনিস দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চা ছেলেদের গায়ের বা এই কোনো জামা কাপড়ের এখনকার গন্ধই একটা আলাদা, কি সুন্দর যে গন্ধটা লাগে সে কি বলবো। যারা এই বাচ্চা ছেলেদের গায়ের গন্ধ একবার পেয়েছে না তারা এটা আর ভুলতে পারবে না জানেন তো। এই উন্নাটিতে জটি মতো জামা কাপড় ছিল, সব কটাই কমপ্লিট হয়ে গেল গুছানো। তো দাঁড়ান একটা ছোট্ট মতন ব্যাগে কুড়িয়ে নিই। প্রথমে ভাবলাম এই বড় ব্যাগটিতে সব কিছু কুড়িয়ে নেব, তো তারপরে ভাবলাম যে না পুচকু সোনার জিনিসগুলি একটি ছোট ব্যাগটিতে রাখি, তাহলে দিদি ভাইয়ের নিতে সুবিধা হবে। তো সেই কারণে ওই যে ভিতরে একটি হলুদ পাড়া ছোট্ট মতো ব্যাগ ছিল ওইটিতেই রেখে দিলাম। এইদিকে আবার দেখছি দুটো মতো জামা আর একটা মতো প্যান্টও রয়েছে। এই প্যান্টটা কিন্তু ওই পুচকু সোনার নয়, এই প্যান্টটা সোনা মায়ের। এর আগের দিনকে দিদি ভাইদের ঘরেই হিসু করে দিয়েছিল, তো মাসিমণি ধুয়ে মিলে দিয়েছিল। সব কটা জামা কাপড়ই গুছিয়ে রেখে দিয়েছি, ওই একটা মতো জামা একটু একটু ভিজেছিল, তো সেই কারণে ওইটা রাখলাম না, যে পরে একটু ওই বাতাসে মিলে দেবো, তারপরে শুকিয়ে গেলে না হয় রেখে দেবো। তো চলুন নিচকে যাই, এরপরে যেয়ে পরে স্নান করতে যাব, তারপরে এসে পরে আবার সোনা মায়ের খাবার রেডি করতে হবে, ও উঠে গেলে ওকে খাওয়াতে হবে। এখন মিনিমাম বাজবে ওই বিকাল 4টে মতো, তো ওই 2:30 মতো বাজবে, ওই রকম টাইমে সোনামা ঘুমিয়ে পড়েছিল, তো আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। আমি জানি না যে বাইরে এরকম টিপটাপ বৃষ্টি আরম্ভ হয়েছে, তো উঠে পড়ে মাকে জিজ্ঞাসা করলাম যে মা এই বৃষ্টিটা কখন থেকে আরম্ভ হয়েছে, তো মা বললো মিনিমাম 2:30 মতো বাজবে, তখন থেকেই আরম্ভ হয়েছে। তো আমি বললাম যে আমি যে জানি না, আমি যে 2:30তেই শুয়েছি। তো বললো হয়তো ঘরে ফ্যান আরে চলছিল, তো আজকে যেহেতু দুপুরে কারেন্টটা রয়েছে তো সেই কারণে ফ্যানও চালিয়েছিলাম, তো ওই ফ্যানটা চালানোর কারণেই হয়তো খুব একটা শুনতে পাইনি। আর খুব একটা তো জোরে বৃষ্টি হয়নি, ওই অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, এই যে টিপটাপ মতো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। উঠে পড়েই এই সিঁড়ির সামনেটিতে বসে রয়েছি, আর সামনে উঠে পড়েই এইরকম ওয়েদার মাঝে মধ্যে ভালো লাগে, কিন্তু একটাই প্রবলেম, ওই যে উঠোনগুলি কাদা হয়ে যায়, কি পরিমাণে কাদা হয়েছে। আর এই যে এইদিকে আর একটি প্রবলেম, এই বৃষ্টির ফোঁটাগুলি পড়ে তো ওই বড় বড় গর্ত হয়ে যায়, তো এগুলি প্রচণ্ড পরিমাণে অসুবিধা লাগে জানেন তো। বিশেষ করে অসুবিধা হয় কারণ এই বর্ষাকাল ভোর যদি নাতা দেওয়া হয়, আবার জল হলে আবারও তো খারাপ হয়ে যায় উঠোনগুলি, তাহলে সেই কারণে বিশেষ করে নাতা দেওয়াও হয় না। তো যাই হোক চলুন, অনেকটাই দেরি হয়ে গিয়েছে, সোনামাকে খাবার খাইয়ে ওকে রেডি করিয়ে পাঠিয়ে দেবো। এখন মিনিমাম ওই 5:30 মতো বাজছে, সোনামাকে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো 5টার সময় ছাদে গিয়েছিলাম একবার, ওই ভয়েস ওভারের একটু কাজ ছিল, তো ওই কাজটা কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে। তো ওই ধারে ছানা কাটানোর জন্য একটা কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি, তো যতটা পরিমাণে ছানা কাটাবো ততটা পরিমাণে দুধ দিয়েছি। আর এইদিকে চাটা রেডি করে রাখছি, এখনও পর্যন্ত ঠাকুমা আসেনি। প্রথম চাটা ঠাকুমাই বেশিরভাগ খেয়ে থাকে, যদি অন্য কোনো আত্মীয় স্বজন আসে তাহলে সেটা আলাদা। তো পরিমাণ মতো চা, চিনি, দুধ, জল পরিমাণ মতো সব কিছু দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখুন দুধটিও ফুটে এসেছে, এই সময়তেই ছানার জলটি দিয়ে দিলাম। তো খুব বেশি পরিমাণে দিইনি, আমাদের ছানার জলটা অল্প পরিমাণে দিলেই না ছানাটা কেটে যায়। তো আমি ছানার জলটি দেওয়ার পরে ভালো করে ছানাটাকে ফুটোই, তাহলে না বেশ একদম স্বচ্ছ জলটি হয়ে আসে, আর ছানাটিও বেশ চাপ চাপ মতো হয়। মাঝে মাঝে হয়তো অনেক জনাকার ছানাগুলো একটু ছেটকা বেটকা মতো হয়ে যায়, কিন্তু এই যে এইভাবে ফুটিয়ে দিলে না বেশ চাপ চাপ মতো হবে। দেখুন কি সুন্দর হয়েছে ছানাটা। তো অনেকক্ষণ ধরে ফুটোতে হবে, মিনিমাম ছানার জলটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট মতো ভালো করে ফুটোবেন, তাহলে এইরকম চাপ চাপ মতো ছানাটি তৈরি হয়ে যাবে। ছানাটা যেহেতু শুধুমাত্র বাবাই খায়, তো সেই কারণে বাবার জন্যই অল্প পরিমাণে ছানাটি কাটানো হয়েছে। দাঁড়ান, বাবা আবার ছানার জলটা একটু পরিমাণে দিতে বলে, তো সেই কারণে ওই আধডাবু মতো ছানার জল দিয়ে দিলাম। ওইদিকে আবার ঠাকুমাও চলে এসেছে, ঠাকুমা বললো অর্পিতা 1 কাপ মতো চা দে। আমি বললাম দাঁড়াও ঠাকুমা, চাটা রেডি রয়েছে, একবার ফুটিয়ে নিই তারপরে না হয় দিচ্ছি। এদিকে ছানাটি যখন বাটিতে রাখছিলাম তখনই চাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ সেই মুহূর্তেই ঠাকুমা চলে এসেছিলো। এইদিকে চাটি ফুটিয়েও গিয়েছে। দাঁড়ান একটু লো ফ্লেমে একটু ভালোভাবে ফুটিয়ে
ফোটায়। ভালোভাবে যদি লো ফ্লেমে এই দুধ চা ফোটানো হয় না, খেতে কিন্তু দারুণ লাগে। আবার তার সাথে যদি একটু বেশি পরিমাণে চা পাতি দেওয়া হয়। এই যে আমার ফুটানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর ঠাকুমাকে চাটা দিয়ে দিই, কারণ এখনও পর্যন্ত একটা কাজ রয়েছে। ওই অল্প মতন ময়দা মাখবো, ওই বাবার জন্য বিশেষ করে করব, কারণ এখন শুধুমাত্র বাবাই ময়দা খাচ্ছে। দিদিভাই কিছুদিন আগে খাচ্ছিল, কিন্তু দিদিভাই আর এখন খাচ্ছে না। তো সেই কারণে বাবার জন্যই ওই 4টে থেকে 5টা মতো ময়দা ভিজাবো, আর অল্প পরিমাণে নুনও দিয়ে দিলাম। কিন্তু ময়দাটা করব না, এখন জাস্ট ভিজিয়েই রাখছি। একটু আগে থেকে যদি ভিজানো থাকে তাহলে রুটিগুলো বেশ ভালো মতো ফুলে আর অনেকক্ষণ নরমও থাকে, জানেন তো। ওই মিনিমাম 8টা মতো বাজবে, সেই মুহূর্তে আমি আর মা দুজনে মিলে করে নেবো। আমি খুব একটা ভালো সেঁকতে পারি না, মা সেঁকে নেবে, আমি না হয় বেলে দেবো। যাই হোক, ময়দাটা মাখতে মাখতেই আজকের ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।